আসসালামু আলাইকুম। শুরু করছি মানসিক চাপ। লিখেছেন সৈয়দা নিঝুম। কণ্ঠে আমি আসমা খাতুন। ফজরের নামাজের পর রনিকে ডেকে তুলে অজু করিয়ে পড়তে বসালাম, কিন্তু এখনো ওর ঘুম কাটেনি ছেলেটার। এদিকে ওর বাবা অফিসে দুপুরে খাবার নিয়ে যায়, তাই খুব তাড়াহুড়া করে রান্নার কাজ শেষ করতে হয় প্রতিদিন। আবার 11 মাসের মেয়ে রিজুর যত্নও নিতে হয়। ওর বাবা বের হবে সকাল 8টায়। যাওয়ার সময় রনিকে স্কুলে দিয়ে যায় আর আমি 11টার দিকে নিয়ে আসি। রনির হুজুর আরবি পড়াতে আসে সকাল 6:30টায়। তারপর আমি সংসারের বাকি কাজ করে ওকে এনে গোসল করিয়ে নিজ হাতে খাইয়ে দেই। তারপর স্কুলের হোমওয়ার্ক করতে বলি। রনি 4র্থ শ্রেণীর ছাত্র। ক্লাসে ওর রোল 2। ভালো ছাত্র ছিল, কিন্তু রোল 1 না হয় আমার মন খুব খারাপ। কি করব, ছোট বাচ্চার জন্য ওকে তেমন সময় দিতে পারিনি, তাই সে কেমন যেন অলস হয়ে গেছে। একজন মেয়ে শিক্ষক রেখেছি গত মাস থেকে। শিক্ষক আসে 3টায়। আবার ওর বাবার শখ ও যেন গান শিখে, তাই গানের টিচার আসে বিকেল 5টার সময়। প্রতিদিনের মতো আজ রনিকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। গেটের সামনে দাঁড়িয়ে থাকি। ছুটির পর সবাই বের হলেও আমার ছেলেটা বের হয়নি। ভাবলাম হয়তো ভোরে উঠার কারণে ক্লাসে ঘুমিয়ে পড়ল কিনা, তাই দারোয়ানকে বললাম খোঁজ নিতে। ক্লাস টিচারকে ফোন দিই। উনি বললেন রনি তো আজ আসেনি। শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। পায়ের নিচের মাটি যেন সরে গেল। ওর বাবাকে ফোন করি। এই, তুমি রনিকে কখন স্কুলে নামিয়ে দিয়ে গেছো? সে তো আজ অনুপস্থিত ক্লাসে। কি বলো এসব? আমি নিজে ওকে গেটের ভিতরে দিয়ে এসেছি। ভালো করে দেখো, তুমি সবাইকে জিজ্ঞেস করো। আমি আসছি এক্ষুনি। এদিকে আমিও অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর স্কুলের শিক্ষক সহ অনেকেই আমাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে গেল। যখন সুস্থ হই তখন মেয়েকে নিয়ে আবার বাসায় আসি। ছোট বোন ও ভাইয়ের বাসা কাছেই ছিল। সবার কাছে ফোন করি, রনিকে পাওয়া যাচ্ছে না। রনির বাবা বলল আমি স্কুলের নামে মামলা করব। তারপর থানায় গেলে পুলিশ বলল আপনি মিসিং ডায়েরি করেন, মামলা তো করা যাবে। আগে বলুন আপনি সত্যি স্কুলে নামিয়ে দিয়েছেন নাকি রাস্তায়? রনির বাবা বলল না না, আমি নিজে নামিয়ে দিয়ে এসেছি, তাও গেটের ভিতরে। পুলিশ বলল চলেন, স্কুলে যেতে হবে। তারপর স্কুলের শিক্ষকদের নানা রকমের প্রশ্ন করে বলল সিসি ক্যামেরা আছে? প্রধান শিক্ষক বললেন আছে। তারপর চেক করে দেখা গেল ওর বাবা স্কুলে দিয়ে যাওয়ার পর সে আবার বের হয়ে যায়। সেখান থেকে সোজা রেল স্টেশনের দিকে চলে যায়। তারপর তারা নানাভাবে খোঁজার চেষ্টা করে, বিভিন্ন হাসপাতালে, স্টেশনে, পার্কে, আরও নানা জায়গায়, কিন্তু কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। শুধু মনের মধ্যে ভয় কাজ করছে, কেউ কি অপহরণ করে আবার মুক্তিপণ দাবি করে কিনা। এভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কোনো খবরও আসে না। পুলিশ রনির ছবি নিয়ে নীরবে কাজ করে যাচ্ছিল। প্রায় 8 মাস পর একদিন কমলাপুর স্টেশনে পুলিশ রনিকে খুঁজে পায়। ময়লা গেঞ্জি প্যান্ট পরে, ময়লা হাতে রুটি খাচ্ছে। চুলগুলো এলোমেলো ছিল, চেনা যাচ্ছে না। পুলিশ সাদা পোশাকে ছিল। তারপর তার কাছে গেল, তাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি? সে বলল রনি। পুলিশ তোমার বাবা মায়ের নাম কি? রনি বাবা মায়ের নাম ও ঠিকানা বলল। পুলিশ আচ্ছা, তোমাকে এখানে কে এনেছে? সে বলল কেউ না, আমি নিজেই। পুলিশ কেন এসেছো? পড়ালেখা করতে ইচ্ছে করে না? সে বলল না, আমার ভালো লাগে না। আপনি জানেন না এত চাপ, আমার ভালো লাগে না। এখানে তুমি কার সাথে থাকো? আমার কয়েকজন বন্ধু আছে, তাদের সাথে থাকি, খাই। পুলিশ তুমি কি ওদের সাথে নেশা করো? সে বলল না, আমাকে দিয়েছিল, আমার বুক জ্বালা পোড়া করে, তাই খাই না, আর এজন্য ওরা আমাকে মেরেছিল। পুলিশ তাহলে তো লেখাপড়া করাই ভালো। সে বলল না বাবা, আবার সেই সকালে আরবি পড়া, তারপর স্কুল থেকে হোমওয়ার্ক, প্রতিদিন প্রাইভেট পড়া, তারপর গানের টিচার, রাতে আবার পড়া। আমি কখন খেলবো বলতে পারেন? আমারও তো খেলতে ইচ্ছে করে। তোমার বাবা মায়ের জন্য কষ্ট লাগে না? তারা নিশ্চয়ই তোমার জন্য কাঁদে। সে বলে জানি না। তারপর তাকে বুঝিয়ে হোটেলে খাওয়াতে নিয়ে যাই। সেখানে থেকে ওর বাবা মাকে খবর দিই এবং থানা থেকে গাড়ি এসে ওকে নিয়ে যাই। আইনি কাজ শেষ করে হস্তান্তর করি বাবা মার কাছে। আজ আমি এই ঘটনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, শিশুদের অযথা চাপ প্রয়োগ করা উচিত না। ওদের মতো বেড়ে উঠতে দিন। বয়সের সাথে বুদ্ধাঙ্ক বাড়ে। আপনাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।